নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার দাবি হেফাজতের। ঢাকায় বিশাল শোডাউন, 23 মে দেশব্যাপী বিক্ষোভের ডাক। কথাবার্তায় বোঝা যায় অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে না, বললেন মেজর হাফিজ। করিডোর নিয়ে সামনে আরেকটি বড় বিপদের শঙ্কা। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া। রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর আহ্বান মির্জা ফখরুলের। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, বলেছেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকায় আপত্তি 11 দলের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নারী সংস্কার কমিশন বাতিল করে আলেমদের সমন্বয়ে নতুন নারী কমিশন গঠনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারী কমিশন বাতিল না করলে আগামী 23 মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা দেন হেফাজত নেতারা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, কারাবন্দী আলেমদের মুক্তি ও মানবিক করিডোর দেয়ার তৎপরতা বন্ধের দাবি উঠছে মহাসমাবেশ থেকে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। হেফাজতে ইসলামের মহাসমাবেশ শনিবার সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। জনস্রোত ছড়িয়ে পড়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর সহ আশপাশ এলাকায়। সেই আস্থা শ্রদ্ধা করে নারী সংস্কার কমিশন বাতিল করে আলেমদের সমন্বয়ে নতুন করে নারী কমিশন গঠন, সংবিধান থেকে বহুত্ববাদ ও 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার বিচার, জঙ্গি আখ্যা দিয়ে কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে হাজারো আলেমের সমাবেশে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে বক্তব্য রাখেন শীর্ষস্থানীয় আলেম, ওলামা, ইসলামিক স্কলার, সাংবাদিক ও এনসিপি নেতারাও। মহাসমাবেশে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশন অপ্রয়োজনীয় ও অযথা। নারী কমিশনের মতো অপ্রয়োজনীয় বিষয়কে ইস্যুতে পরিণত না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলেন বক্তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামে হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসাবে, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা, ট্রাইব্যুনালের বিচারিক ক্ষমতা বাড়ানোর পাশাপাশি যারা জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে তাদের বিচার সহ একগুচ্ছ দাবি পেশ করে হেফাজতে ইসলাম। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। আগামী 2 মাসের মধ্যে হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় মহাসমাবেশ থেকে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার নির্বাচন দিতে চায় না। মুখে না বললেও তাদের কথাবার্তায় বোঝা যায় তারা দেশের গণতন্ত্রকে বিকশিত হতে দেবে না। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সময়ে আরেকটি বিপদ হয়ে এসেছে মানবিক করিডোর। জনগণের সম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। এই মাফিয়া স্বৈরাচারের অপসারণ হয়েছে, কিন্তু দেশ তো এখনো মুক্ত হয় নাই। আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি।
17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে, ওই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার পর যারা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিল তারাই সংসদে গিয়ে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। শনিবার বিকেলে নরসিংদীর পলাশ বাস স্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে জনগণকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলে উল্লেখ করেন এই রাজনীতিবিদ। বিগত 17 বছরের স্বৈর শাসন থেকে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে মুক্তি পেয়েছি, তখন আমাদের একথা স্মরণ রাখতে হবে যে মানুষের মৌলিক অধিকারগুলো আমাদের ফিরিয়ে দিতে হবে। যদি আমরা সেটা না করতে পারি তাহলে 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে ফিরছেন তার 2 পুত্রবধূ। সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাস্তায় যানজট সৃষ্টি না করে 2 পাশে পতাকা হাতে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দীর্ঘ 4 মাস পর আগামী সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গুলশান অফিসে যৌথ সভার আয়োজন করা হয়। এতে যোগ দেয় ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা। সভা শেষে বিএনপি মহাসচিব কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় তিনি বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ আছেন, তাই তিনি দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার কাতার এয়ার অ্যাম্বুলেন্সের একটি বিশেষ বিমানে করে আসবেন বলে জানান বিএনপি মহাসচিব। আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শুধু দলীয় নেতাকর্মী নয়, পুরো দেশের মানুষ প্রস্তুত রয়েছে। বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত মূল সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সর্বসাধারণকে চলাচলের অনুরোধ জানান বিএনপি মহাসচিব। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। গেল 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরছেন ডাক্তার জোবাইদা রহমান। সোমবার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে ফিরবেন তিনি। 2008 সালে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য তার সাথে লন্ডন যান জোবাইদা। আহমেদ সারওয়ারের রিপোর্ট। সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা জোবাইদা রহমান। জন্ম সিলেটে।
জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc করেন। 1994 সালের 3 ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সাথে বিয়ে হয় ডক্টর জুবাইদার। চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন ডক্টর জুবাইদা। কিন্তু 111-এর পর স্বামীর সাথে তাকেও পোহাতে হয় নানা নির্যাতন, প্রতিবন্ধকতা। 111-এর সময় গ্রেফতার হয়ে কারা নির্যাতনের শিকার হয়ে তার স্বামী তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে হয়। সেদিন 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামীর সাথে দেশ ছাড়েন ডক্টর জুবাইদা রহমান। একে একে 17টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডক্টর জুবাইদা। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে থাকতে হয় লন্ডনে। তাদের লন্ডন যাবার কয়েকদিন পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক। সেই মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। উন্নত চিকিৎসার জন্য এই বছরের 8 ফেব্রুয়ারি লন্ডনে যান বেগম খালেদা জিয়া। টানা 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে 25 ফেব্রুয়ারি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসা থেকে চিকিৎসা নেন তিনি। অবশেষে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফেরার অপেক্ষায় জুবাইদা রহমান। কাতার রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার ঢাকায় পৌঁছবেন তারা। 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেয়ায় তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের দেয়া সাজা স্থগিত হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশের নানা সমস্যা তৈরি হয় বলে মনে করে জাতীয়তাবাদী সমমনা জোট NPP। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের LT হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপে বসার আগে ডক্টর আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয় বলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। সমমনা জোটের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে। ফরহাদ বলেন, আগে জাতীয় নির্বাচন হতে হবে, এরপর নির্বাচিত দল স্থানীয় নির্বাচন দেবে। মিয়ানমার বাংলাদেশ করিডোর ইস্যুতে শঙ্কা প্রকাশ করেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো কিছুটা বিপাকে ছিল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত গণমাধ্যম। অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের গণমাধ্যম। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ঘোষিত প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাধীনতা সূচকে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থান 16 ধাপ এগিয়ে 165 থেকে 149-এ উন্নীত হচ্ছে। তবে সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, দেশে গণমাধ্যমে এক ধরনের সেলফ সেন্সরশিপ রয়েছে। ওবায়দুল্লাহ মামুনের বিশেষ প্রতিবেদন। গণমাধ্যম কথা বলে মানুষের, কথা বলে রাষ্ট্র ও সমাজের। তাই গণমাধ্যমকে বলা হয় দর্পণ কিংবা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্তম্ভটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ তুলে ধরতে গিয়ে বরাবরই আটকে যায় পরাধীনতার শেকলে। গেল 15 বছরে সম্প্রচার বন্ধ হয় দিগন্ত, চ্যানেল 1, ইসলামিক টেলিভিশনের। বন্ধ হয় আমার দেশ পত্রিকা ও দৈনিক দিনকাল। এছাড়া জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর গুলিবর্ষণের সংবাদ প্রচারের জেরে বেশ কয়েকটি গণমাধ্যমকে সাময়িকভাবে সম্প্রচার বন্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আবার সরকার পতনের পর পতিত সরকারের মুখপাত্র হিসেবে কাজ করা টেলিভিশনগুলো ক্ষতিগ্রস্ত হয় ছাত্র জনতার হামলায়। প্রশ্ন উঠছে, জুলাই বিপ্লবের পর কতটা স্বাধীন দেশের সংবাদ মাধ্যম? কেনই বা সংবাদ মাধ্যমগুলো পুরোপুরি চাপমুক্ত হতে পারছে না? চাপের কারণে গণমাধ্যমগুলোর যারা নীতি নির্ধারক তারা কিন্তু সেলফ সেন্সর চলে আসছিল এবং সেই পথে এখনও হাঁটছে। এইটা করলে বোধহয় মানে সরকারের কর্তা ব্যক্তিরা রাগ করবে। তারা নিজেরাই কিন্তু সেলফ সেন্সরশিপ করছে এবং এই সেলফ সেন্সরশিপ করতে গিয়ে দেখা গেছে যেটি হয় যে আসলে মানে গণমাধ্যমের যেই মূল ক্যারেক্টার সেই ক্যারেক্টার থেকে সরে যাচ্ছে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে, দল মত নির্বিশেষে। আমি ব্যক্তি হিসেবে আমার একটা আইডিওলজি থাকতে পারে, আমি তো মানুষ, আমরা তো কোনো একটা পার্টিজান হয়ে যেতে পারি, একটা বায়াস হতে পারি,
কিন্তু সেটা আমাদের গণমাধ্যমে আমাদের কাজের ক্ষেত্রে যেন প্রভাব যাতে না পড়ে। গণমাধ্যমে পরিবর্তন শুরু হয়েছে দাবি করে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, গত 15 বছরের সেলফ সেন্সর ট্যাবু থেকে বের হতে পারছে না গণমাধ্যমগুলো। এই গণমাধ্যমের যারা অংশীজন, সাংবাদিক, সম্পাদক এবং মালিক, এদের সবার সক্রিয় অংশগ্রহণ লাগবে, এদের সবার সক্রিয় ভূমিকা লাগবে। আপনি আপনার অধিকার আদায় করে নেবেন এবং আপনি আপনার অধিকার রক্ষা করবেন। এটা করার জন্য যা যা প্রয়োজন সেগুলোর দিকে নজর দেওয়া দরকার, যেমন ঐক্য প্রয়োজন সাংবাদিকদের মধ্যে। গণমাধ্যম সংস্কার কমিশন বাস্তবায়ন হলে দেশের সংবাদ মাধ্যমে আমূল পরিবর্তন আসবে বলেও মনে করেন তিনি। ভারতীয় উপমহাদেশের গত 150 বছরে সাংবাদিকতা কখনোই পুরোপুরিভাবে মুক্ত বা স্বাধীন ছিল না। কখনো রাষ্ট্র বা সরকারের কাছে, কখনো বা বিজ্ঞাপনদাতা কিংবা মালিকপক্ষের কাছে বন্দী ছিল মুক্ত সাংবাদিকতা। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে বের হয়ে আসতে হলে সংবাদকর্মীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য গড়ার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, স্বাধীন সাংবাদিকতা কঠিন পথ। এই কঠিন পথ মেনেই তা করতে হবে, তবে দালালি করতে চাইলে সেটা ভিন্ন কথা। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তার ফলাফল হচ্ছে 1/11 সরকার। ওই সরকার ছিল ভারতের দালাল। মাহমুদুর রহমান বলেন, একজন উপদেষ্টাকে 3 সাংবাদিকের প্রশ্ন এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার হেডলাইন একই সূত্রে গাঁথা। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ আর ভারতীয় আগ্রাসন ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, যে পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয়েছে তা এখনো অনেক দূরে। আলোচনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফেরাতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আরো অনেক বেশি হতো, একটু আগে হয়েছিল। তো আমি মনে করি স্বাধীন সাংবাদিকতার পথ কঠিন পথ, এবং কঠিন পথের জন্য প্রস্তুতি নিয়েই আপনাকে স্বাধীন সাংবাদিকতা করতে হবে, এর কোনো অপশন নাই। আর যদি সাংবাদিকতার নামে যে নির্লজ্জ দলবাজি, যে নির্লজ্জ তেলবাজি আমরা 16 বছর ধরে দেখতে পেয়েছি, প্রায় 16 বছর ধরে, সেটা যদি করতে চান তাহলে আলাদা কথা, এবং সেটা করলে অবশ্য বিত্ত বৈভব হবে অনেক। ভর্তুকি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF চাপাচাপি করলে প্রয়োজনে IMF এর চুক্তি থেকে সরকার বেরিয়ে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। রাজধানীতে কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি বাজেট 2025-26 টেকসই প্রবৃদ্ধি রূপরেখা শীর্ষক সেমিনারে এই তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও জানান, বারবার আলোচনায় পোশাক খাত এলেও কৃষির অবদান উপলব্ধি করা হয় না। কৃষিখাত মানুষকে বাঁচিয়ে রেখেছে মন্তব্য করে তিনি বলেন, কোনো অবস্থাতেই কৃষিকে অবহেলা করা যাবে না। এ সময় কৃষিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধির কথা বলা হলেও কৃষির প্রবৃদ্ধি উল্লেখ থাকে না। এটা হতাশার। শিল্পায়ন করতে গিয়ে কোনো পরিস্থিতিতেই কৃষিকে পিছিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি যদি আইসিইউ থেকে বেরিয়ে আসি, তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB এবং অন্যান্য দাতারা বলে, না না না, ওখানে না থাকলে আমাদের টাকাও দেবো না। আপনি আমাদেরকে রিওয়ার্ড করবেন, যেহেতু আমরা যেখানে আপনারা 3 বছরের প্রোগ্রাম দিয়েছেন সেখানে আমি 6 মাসের মধ্যে ভালো হয়ে আসছি, আমাকে তো রিওয়ার্ড করেন, পানিশমেন্ট করতে পারেন না। যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই আমাদেরকে আপনার বরং রিওয়ার্ড করা উচিত, সেখানে উল্টো আপনাদেরকে শাস্তি করার চেষ্টা করতেছেন, সেটা হইতে পারে না, সেটা নট ফেয়ার। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নারী কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী। তিনি বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার উপর বড় আঘাত লাগবে। ওই কমিটি বাতিলের দাবি জানান ডাক্তার শফিকুর। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামাতের জেলা ও মহানগর আমির সম্মেলনে এই দাবি জানান তিনি। নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে। আমরা বিস্মিত হয়েছি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না।
এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে হাইকোর্টে ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। গত ১৬ মার্চ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছিলেন। ২০১৯ সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। এই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। রায়ে বিচারক বলেছিলেন, আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনে এবং নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করে। আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তার ব্যবসার আদ্যপান্ত খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন। শনিবার সকালে FDC মিলনায়তনে শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিগত স্বৈরাচার আমলে মালিক পক্ষের রাজনৈতিক সম্পৃক্ততা থাকায় শ্রমিকের অধিকার আদায় সম্ভব হয়নি। বলেন, শ্রমিকদের অধিকার ঠিকমতো বাস্তবায়ন করেনি এমন বেশ কিছু কারখানা চিহ্নিত করা হয়েছে, সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে পারলেই নতুন দেশ গঠন সম্ভব। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের শঙ্কা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে না পারলে জুলাই আন্দোলন বৃথা যাবে। জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, প্রয়োজনে জনগণ আবারও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের দাবি বাস্তবায়ন করবে। কুমিল্লার মুরাদনগরে আয়োজিত জনসভায় বিএনপি নেতারা স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। শনিবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরা ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে জনমানুষের ঢল। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশেপাশের এলাকা থেকে বাঙ্গরা হাই স্কুল মাঠে সমাবেশ স্থলে জড়ো হন বিএনপির হাজারো নেতাকর্মী। আওয়ামী লীগের পুনর্বাসন, দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। আমরা বিপ্লবী সাধারণ ছাত্র জনতা যে আন্দোলন করেছিলাম, আমাদের থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাইজ্যাক করে নিয়ে নেওয়া হয়েছে, তার যথেষ্ট যুক্তি এবং প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছিলাম। যারা এনসিপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করতে চান, তারা এখন আমাদের নেতায় দাবি রাখতে পারবেন না। আপনাকে সাবধানে বলে দিতে চাই, সকল ষড়যন্ত্রকারী জাতদাঙ্গা চালাতে হবে। কিছু বুইফুর সংগঠন যাদের কোনো অস্তিত্ব নাই সারা বাংলাদেশে, তারা আজকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। সেই বিভ্রান্ত থেকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, যাতে এরা এই বিভ্রান্তি করতে না পারে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আপনারা কি চাকরি পাবেন? বড় লোকের উপকার হবে, এছাড়া সংস্কারের মাধ্যমে বড় লোকদের উপকার হবে, গরিবের কোনো উপকার হবে না। আমরা যেমনি ভাবে একত্রিত থেকে এই স্বৈরাচারকে বিদায় করেছি, আমি সবার হাতে পায়ে ধরে বলতে চাই, তেমনি ভাবে সবাইকে একত্রিত থেকে থাকতে হবে, যাতে করে আগামী দিনেও আমরা আমাদের দাবি আদায় করতে পারি, যাতে আমরা আগামী দিনেও সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আদায় করে নিতে পারি। সমাবেশ থেকে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের পরামর্শ দিতে পারে, কিন্তু তা বাস্তবায়ন করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। নাবিল জাহাঙ্গীর,
বাংলা ভিশন, কুমিল্লা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইং। শনিবার এনসিপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির প্রাথমিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ডিপ্লোমা প্রকৌশলী উইং এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এটি কোনো লেজুর ভিত্তিক সংগঠন নয়, স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী এই উইং পরিচালিত হবে। সংগঠনটি ডিপ্লোমা প্রকৌশলীদের মানোন্নয়নে কাজ করবে। বলেন, গণ অভ্যুত্থানে একসাথে রাজপথে থাকার মতোই ডিপ্লোমা প্রকৌশলীরা বাংলাদেশ গড়তে একসাথে কাজ করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনে ডিপ্লোমা প্রকৌশল ও টেকনিক্যাল কলেজ, ভোকেশনাল স্কুল ও বিএম কলেজ সহ কারিগরি শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করবে এনসিপির এই উইং। আজ শনিবার থেকে শুরু হলো স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ৮ দিনব্যাপী স্বদেশ বৈশাখী আবাসন মেলা ২০২৫। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের সুপরিকল্পিত আবাসন প্রকল্প স্বর্ণালী ও সানভ্যালি। রাজুক অনুমোদিত এই দুটি আবাসন প্রকল্পে এখনই ভবন নির্মাণ করার উপযোগী আবাসিক ও বাণিজ্যিক প্লট। গুলশান ২-এর তাহের টাওয়ারে অবস্থিত স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে ১০ মে পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড়ে উভয় প্রকল্পে স্বল্প ও দীর্ঘমেয়াদী কিস্তিতে প্লট ও অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন গ্রাহকরা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি ডক্টর এম.এ. কাইয়ুম সহ প্রতিষ্ঠানের পরিচালকগণ। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা এই জাতির ওপর তার বাবার হত্যার বদলা নিয়েছেন। জাতিকে পঙ্গু করতে যা যা করা দরকার সবই করেছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জেলা আইনজীবী সমিতির আবদুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরিতে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার পর তাদের এই লড়াই শেষ হবে। ফরিদপুর সদরপুরে চর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসভায় জহিরুল হক শাহজাদা মিয়া এসব কথা বলেন। কুরআন নাজিলের উদ্দেশ্য, সমাজ ও রাষ্ট্রে কুরআন থেকে কল্যাণ লাভের উপায় শীর্ষক সেমিনার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে। কুরআন শিক্ষা সোসাইটি বাংলাদেশ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামিমা তাসনিম। দেশের উচ্চশিক্ষা খাতে নতুন মাত্রা এনে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে রাজধানীর খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া, বিশেষ অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু, লায়ন মীর আব্দুল হালিম, ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায়ী অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলামিন মোল্লা। রাজধানীর ধানমন্ডিতে একটি কনভেনশন হলে আয়োজন করা হয়েছে গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২। লক্ষ্মীপুর জেলা যুবক কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলার ১৪ গুণীকে সম্মাননা দেওয়া হয়। রাজধানী ঢাকার আইসিসিবি বসুন্ধরায় ঢাকা মোটর শোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরা মোটরস বাংলাদেশ মোটরসাইকেল গ্রাহকদের জন্য উচ্চতর সিসির বাজাজ পালসার F250 ডুয়েল চ্যানেল এভিএস মোটরসাইকেলের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। উপস্থিত ছিলেন উত্তরা মোটরস লিমিটেডের পরিচালক বিজনেস প্ল্যানিং নাইমুর রহমান সহ উত্তরা মোটরসের উচ্চ পদস্থ কর্মকর্তা, বাইকিং কমিউনিটি, মোটরসাইকেলের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।
ঢাকা মোটর শো চলাকালীন 1 মে থেকে 3 মে পর্যন্ত সময়ে উত্তরা মোটরসের প্যাভিলিয়নে F250 বুকিং দিয়ে 15,000 টাকা ক্যাশব্যাকের সুযোগ রয়েছে বলে জানানো হয়। বাংলাদেশে বাজাজ অটো ভারতের একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড। মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া লাউঞ্জ হলে আলোচনা সভা করেছে জনতা পার্টি বাংলাদেশ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রধান বক্তা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর। রাজধানীর গুলশানে বিটিআই ল্যান্ডমার্কে হয়ে গেল দিনব্যাপী বিটিআই সামার সেলস কার্নিভাল। দিনভর এই অনুষ্ঠানে রাজধানীর রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানা চমক। কার্নিভালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একই সাথে 20টি নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা থাকা এই প্রকল্পগুলোর ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রতিষ্ঠানটির। অনুষ্ঠানে বিনিয়োগের সুযোগ, আর্কিটেকচারাল ধারণা, ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা। প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজা নাম সহ গণ্যমান্য ব্যক্তিরা। রাজধানীতে আড়ম্বরপূর্ণ আয়োজনে দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন আকিজ ভেঞ্চারের সাফল্য ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। বর্তমানে আকিজ ভেঞ্চার লিমিটেডের অধীনে 6টি কারখানা, 16টি ব্যবসা ইউনিট ও 45টি ব্র্যান্ড রয়েছে, যার মাধ্যমে সরাসরি 30,000-এর বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। বিশ্বের 44টি দেশে আকিজের পণ্য পৌঁছে গেছে বলে জানানো হয়। অনুষ্ঠানে আকিজ পরিবারের সদস্য, আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংযুক্ত ব্যানার ফেস্টুন ছেঁড়ার কাজে জড়িতদের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। চারঘাট 4 রাস্তার মোড়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি হয়। মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কিভাবে ব্যর্থ করা যায় সেই চক্রান্ত চালানো হচ্ছে দিল্লি থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। ফুটবল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। উদ্যোক্তাদের দাবি, বিগত স্বৈরাচার সরকারের আমলে বঞ্চিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়েই এই সংগঠনের পথ চলা। ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতি মুক্ত রাখার পাশাপাশি যোগ্য ব্যক্তিদের দায়িত্ব নেওয়ার আহ্বান রাখেন ক্রীড়া সংগঠকরা। অনুষ্ঠানে ঘোষণা করা হয় নতুন এডহক কমিটি। মানিক মাহমুদের রিপোর্ট। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে নতুন সংগঠনের ব্যানারে সাবেক ফুটবল তারকা মেজর হাফিজউদ্দিন আহমেদ, আমিনুল হক, সাব্বিরদের ব্যানারে নতুন মুখ ক্রিকেট লিজেন্ড তামিম ইকবাল, বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে আমরা সেই ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশাক হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিরুল হক চৌধুরী, আব্দুল সালাম, খায়রুল কবির খোকন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ক্রীড়া সংগঠকরা বলেন, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিমুক্ত রাখতে হবে। মাশরাফি, সাকিব সহ জনপ্রিয় খেলোয়াড়দের গায়ে রাজনীতির ট্যাগ লাগিয়ে দেশীয় ক্রীড়াঙ্গনকে নষ্ট করেছে বিগত সরকার। মন্তব্য মেজর হাফিজের। রাজনীতিক ক্ষেত্রে যাই হয় হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখব। কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিকৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। ক্রীড়াঙ্গনে যে কি পরিমাণ দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, রাজনীতিকরণ হয়েছে, এটা তো ইতিহাসে মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তো সেখানে যোগ্য ব্যক্তিরা সেখানে স্থান পায়নি। আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান তখনই সফল হবে যখন আমরা
একটা কার্যকর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন একটা দিশা আপনারা দিতে পারবেন, তখনই কিন্তু আপনারা সফল হবেন। অন্তর্বর্তী সরকারের আমলেও স্বৈরাচারের দোষরা সুযোগ বুঝে ফায়দা নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থাগুলোর নতুন কমিটি গঠনে ক্রীড়া উপদেষ্টার প্রতি স্বজনপ্রীতির অভিযোগ আমিনুলের। ক্রীড়াঙ্গনে বিভিন্ন দায়িত্বে সরকারের কোনো দুরভিসন্ধি থাকলে তা প্রতিহত করার ঘোষণা ইশরাক হোসেনের। আমরা বলতে চাই, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ইনি বলেছেন যে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করব না, দলীয়করণ হতে দেব না। ক্রীড়াঙ্গনকে ক্রীড়াঙ্গনের মতো চলতে দিতে হবে এবং এখানে যারা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনীতির প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। যেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু রুটিন ওয়ার্ক করা, তারা যদি এখানে কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থেকে থাকে যে তাদের বাছাইকৃত লোকদেরকে তারা বিভিন্ন জায়গায় তারা সেখানে নিয়োগদান করবে, তাহলে সেটার বিরুদ্ধে কিন্তু জনগণ অবশ্যই প্রতিবাদ করবে, আমরা সকলে প্রতিবাদ করব। আমাদের কাছে বেশ কিছু তথ্যপাত্র রয়েছে যে জেলা প্রশাসক তিনি হয়তো বা মাঠের ক্রীড়া সংগঠন বা কাউকে দিয়ে যদি কমিটি পাঠান, সেই কমিটি পাশ করা হয় না। এই এনএসসিতে এসে সেই কমিটি আমাদের উপদেষ্টা মন মতো করে যদি দেওয়া না হয়, সেই কমিটি পাশ হয় না। ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তির অভাবে অবহেলিত জেলা ও বিভাগের ক্রিকেট, বলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলার থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয়, তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিংয়ে ডিফারেন্স করতে হবে। অনুষ্ঠানে সংগঠনের 44 সদস্যের অ্যাডহক কমিটির নাম ঘোষণা করা হয়। দ্রুতই জেলা ও উপজেলায় কমিটি গঠন করে শুরু হবে সংগঠনের কার্যক্রম। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেব। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার দাবি হেফাজতের। ঢাকায় বিশাল শোডাউন, 23 মে দেশব্যাপী বিক্ষোভের ডাক। কথাবার্তায় বোঝা যায় অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে না, বলেছেন মেজর হাফিজ। করিডোর নিয়ে সামনে আরেকটি বড় বিপদের শঙ্কা। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া। রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর আহ্বান মির্জা ফখরুলের। ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, বলেছেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার আপত্তি 11 দলের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। বাংলাভিশন নিউজ দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।